তারা ভাবছে ভোটের বিষয় থেকে সরিয়ে অন্য বিষয় বলে ভোট নিয়ে নেব। আগামী 20শে মে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচন, পঞ্চম দফার নির্বাচন। সেখানে আমরা সমর্থন করেছি হুগলি কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষকে সমর্থন করেছি। এবার আমাদের খোলামেলা কথা, যে নির্বাচনে আপনি অন্যান্য যে দলগুলো দাঁড়িয়েছে, বিশেষ করে বিজেপি আর তৃণমূল কংগ্রেস, এদেরকে ভোট না দিয়ে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন কেন? 1 নম্বর বোতাম টিপে। এইটা বুঝে নিন, যারা এসব স্বপ্ন দেখছেন না, এই 4টি পতাকা বেঁধে দিয়ে তো তলায় এসে কিছু খরচাপাতি দিয়ে দিচ্ছে আর তৃণমূলের নাভিশ্বাস উঠছে। এখন তো দেখছি, আপনাদের এখানে দেখেছেন কিনা জানি না, আমাদের পান্ডুয়ার ওদিকে রাত্রি 12টা, 12:30, 1টার সময় তৃণমূলের নেতারা বিজেপির পতাকা বাঁধছে। এরকম হাল হয়েছে, তৃণমূলের নেতারা বিজেপির পতাকা বেঁধে দিচ্ছে। আর বিজেপির যারা মূল নেতা তারা জেনে গেছে যে আগামী 4 জুন কি রেজাল্ট হতে চলেছে। আমাদের 5 নম্বর দফায় আমাদের হুগলি লোকসভার ভোট। এর আগে 4টে দফার ভোট হয়ে গেছে। একটা করে দফার ভোট শেষ হচ্ছে আর প্রধানমন্ত্রীর মুখ ক্রমশ ছোট হচ্ছে। একটা করে লোকসভার দফার ভোট শেষ হচ্ছে আর প্রধানমন্ত্রীর মুখ ক্রমশ ছোট হচ্ছে, আর মুখ্যমন্ত্রীর ক্রমশ তার পায়ের কাঁপুনি বেড়ে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। এটা দুজনেই বুঝতে পেরেছে। যে কারণে দেখবেন যে এখন প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা পশ্চিম বাংলায় এসে এক দিনে এক একজন 3টে, 4টে, 5টা করে সভা করছে। বিজেপি বুঝে গেছে দিল্লিতে বিজেপির সরকারটা আর ফিরছে না। দক্ষিণ ভারতে বিজেপি শূন্য, একটাও আসন পাবে না। যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ নিয়ে বিজেপি স্বপ্ন দেখছিল, সেখানে বিজেপির আসন সংখ্যা অর্ধেকেরও নিচে চলে যাবে। আর এই নির্বাচনে ক্রমশ ইন্ডিয়া জোট ক্রমশ তারা জেতার দিকে ক্রমশ আগাচ্ছে। এটা বুঝতে পেরে ওদিকে আসন পাবে না, সরকারটা থাকবে না, এইটা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ক্রমশ শুকাচ্ছে। আর যত ওনার মুখ শুকাচ্ছে তত পশ্চিম বাংলায় এসে জাতি বিদ্বেষমূলক ঘৃণা ছড়ানোর মতো করে সাম্প্রদায়িক বক্তৃতা করে উনি পশ্চিম বাংলায় বিভেদের রাজনীতিকে আরো বড় করে দাঁড় করাতে চাইছেন। আর আমরা এটাই বলেছি, আমরা এটাই বলছি, এটাই বিজেপির রাজনীতি। দেখছেন না, প্রধানমন্ত্রী বুঝে গেছে যে আর বিজেপি জিতবে না। 10 বছর ধরে দিল্লিতে সরকার চালিয়েছে, 10 বছর ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করেছে। আর সেই প্রধানমন্ত্রী সংবিধানে যা যা লেখা আছে, আমাদের গোটা দেশের মানুষের গণতন্ত্র, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ন্যায়, সমান অধিকার, সবার জন্য ন্যায়, সবার জন্য সমান অধিকার, আমাদের দেশের সংবিধানে লেখা আছে ধর্মনিরপেক্ষতা। এই সমস্ত কিছুকে ভেঙে মুচড়ে দুমড়ে শেষ করেছে। 10 বছর ধরে
জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে এই বিজেপি আরএসএস ওয়ালারা গোটা দেশে দাঙ্গা লাগিয়েছে। আর আজকে প্রধানমন্ত্রী 3 দিন আগে নমিনেশন জমা দিয়েছেন বারাণসীতে গিয়ে। নমিনেশন যখন জমা দিচ্ছেন বারাণসীতে গঙ্গাতে নৌকায় নেমে কি বলছেন, বারাণসীর ঘাটে বলছেন আমি তো আর হিন্দু মুসলমান করব না। কি হলো? এটা প্রবাদ আছে না, বললো 100টা ইঁদুর খেয়ে বেড়াল হজে যাচ্ছে। আরএসএস এর গর্ভে জন্ম নেওয়া বিজেপি জন্ম থেকে আজ অব্দি দলটা গোটা দেশে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে, মানুষে মানুষে বিভেদের রাজনীতি করে। আর সেই প্রধানমন্ত্রী উনি ভাবছেন যে সব সাদা হয়ে গেছে বলে সাধু বাবা হয়ে গেছে, কিন্তু আমরা ভুলে যাইনি ওই নরেন্দ্র মোদীর দুটো হাত 2002 সালে গুজরাটের দাঙ্গার রক্তে এখনো লেগে আছে। এইটা আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর এখন যখন বুঝতে পারছে এই নির্বাচনে বিজেপি আর ফিরবে না, এখন বলছে আমি আর হিন্দু মুসলমান করব না। শুধু এইটুকুই বলেননি, কি বলছেন? বলছেন বাচ্চা বেলায় যে পাড়ায় বাস করেছি আমার বাড়ির পাশে অনেক মুসলমান পরিবার বাস করে। ঈদের দিন আমাদের রান্না হতো না, মুসলমানদের বাড়ি থেকে ক্ষীর, সিমাই, লাচ্ছা আসতো, তাই খেয়েই পেট ভরে যেত। এখন মনে পড়ছে? এতদিন মনে পড়েনি, এখন মনে পড়ছে। 4 দফা নির্বাচন হয়ে যাওয়ার পর যখন বুঝতে পারছে যে তলা ফাঁকা হচ্ছে, শুধু ওখানেই থামেননি, বলছেন আমার পরিবারের লোকেরা আমাকে বাচ্চা থেকে মহরমের মিছিলে যাওয়া শিখিয়েছে। কোথায় ছিল গো আপনার এত ভাবনা? কোথায় ছিল আপনার এত সম্প্রীতি বোধ? বুঝে গেছে যে আর বিজেপি ফিরবে না, আর ফিরবে না। তাই জন্য এখন উল্টো গুলো কীর্তন শুরু করেছেন। আর আমরা বলছি 10 বছর ধরে দেশের সরকারটা চালিয়েছে, দেশের সংবিধানটাকে ধ্বংস করেছে। আমাদের গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, সেটা পর্যন্ত বিজেপি কেড়ে নিয়েছে। যারাই বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে দেশদ্রোহিতার মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যাদেরকে জেলে ঢুকিয়েও রেহাই পায়নি, এ দেখেছেন আপনারা। সম্ভবত গত পরশুদিন জামিন পেয়েছেন একজন বিখ্যাত সাংবাদিক প্রশান্ত পুরকায়স্থ, প্রবীর পুরকায়স্থ। এই প্রবীর পুরকায়স্থকে আজকে নরেন্দ্র মোদী শুধু জেলে ভরেনি। এই প্রবীর পুরকায়স্থ আমাদের দেশে যেদিন এমার্জেন্সি চালু হয়েছিল সেদিনকেও এই প্রবীর পুরকায়স্থ গণতন্ত্রের পক্ষে ওই এমার্জেন্সির বিরুদ্ধে কলম ধরেছিলেন। আর সেই প্রবীর পুরকায়স্থ এখন যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার গোটা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে যখন কলম ধরেছিল প্রবীর পুরকায়স্থকে ধরে জেলে ঢুকিয়েছিল। গত পরশুদিন প্রবীর পুরকায়স্থ জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, বিরোধী রাজনৈতিক দল বলছে বিজেপির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তো ইডি, সিবিআই জেল জরিমানা করছে। সমাজের বিশিষ্টজন যারা বিজেপির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে দেশদ্রোহিতার মামলায় হয় জেলে পুরে দেওয়া হচ্ছে, আর তারা হলে এত বড় এরা স্বৈরাচারী দুষ্কৃতি লাগিয়ে খুন পর্যন্ত করিয়ে দিচ্ছে। আমাদের দেশের বুদ্ধিজীবী সমাজের বিখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ, গোবিন্দ পানসারে, MS কালবুর্গি, সবাইকে খুন করিয়ে দিয়েছে এই বিজেপি আর আরএসএস এর গুন্ডারা। আমাদের দেশের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ভারতবর্ষের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্র নেতা উমর খালিদ আজ অব্দি তার লাশটাই খুঁজে পাওয়া যায়নি। আজও তার মা দৌড়ে দৌড়ে কেঁদে বেড়াচ্ছে যে আমার ছেলে যদি মরে গিয়ে থাকে সেই ঠিকানাটাও দিয়ে দাও। বিজেপির বিরুদ্ধে বললে গুম করে দেওয়া হচ্ছে। তফসিলি জাতি পরিবারের ছেলে,
রোহিত ভেমুলা হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে গিয়েছিল পড়াশোনা করতে। ক্ষেত মজুর মায়ের বেটা, ভাবুন তো, একটা ক্ষেত মজুরের বাড়ির ছেলেকে লেখাপড়া শিখিয়ে ভারতবর্ষের ওইটা বিখ্যাত ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, সেখানে পড়তে পাঠিয়েছে তার মা। গোটা জীবনটা লাগিয়ে দিয়েছে ওই বেটার পিছনে। আর সেই বেটা ওই গরিবী অবস্থা থেকে হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে পড়তে গেছে। আর বিজেপি সেখানে জাত পাত বর্ণভেদের রাজনীতি করছে যে এরা দলিত, এরা তফসিলি জাতি, এদের অধিকার নেই। আর বিজেপির এই নীতির বিরুদ্ধে যখন রোহিত ভেমুলা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে লড়াই কাটছে, তখন রোহিত ভেমুলাকে পর্যন্ত দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে এই বিজেপি। গোটা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। শুধু এখানেই থামেনি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা কখনো হয়নি, বিজেপির নেতৃত্বে তাই হয়েছে। বিজেপির বিরুদ্ধে বলছে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, দেশের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। বিজেপির বিরুদ্ধে বহু রাজনৈতিক দলের এমপি আছে, শুধু আমাদের বামপন্থী এমপি নেই লোকসভায়। আম আদমি পার্টির আছে, সমাজবাদী আছে, আরজেডি আছে, জাতীয় কংগ্রেস আছে। লোকসভায় বিজেপি বিরোধী এই এমপিরা যখন বিজেপির নীতির বিরোধিতা করছেন, পার্লামেন্টের ভিতরে লোকসভায় বক্তৃতা রাখছেন, তখন একদিনে একসঙ্গে এই বিরোধী 146 জন এমপিকে একই দিনে পার্লামেন্ট থেকে বহিষ্কার করেছে এই বিজেপি। বিরোধী এমপিদের পর্যন্ত কথা বলার অধিকার নেই। গোটা দেশের গণতন্ত্রটাকে ধ্বংস করেছে এই বিজেপি। আমাদের দেশের সংবিধানে লেখা আছে ধর্মনিরপেক্ষতা। কবির ভাষায় বৈচিত্র্যের মধ্যে একতা, বিখ্যাত এক ঐতিহাসিক বলে গেছেন, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে একতা। বৈচিত্র্য বলতে এত রকমের এত কিছু বলুন না। এমনি এমনি ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হয়নি। এত রকমের মানুষ, এত ভাষা, এত জাত, এত পাত, এত ধর্ম, এত কিছু, কিন্তু দিনের শেষে আমরা দিনের শেষে সবাই ভারতীয়। আর সেই কথাটাই লেখা আছে আমাদের সংবিধানের প্রথম পাতায়, প্রথম বাক্য, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতের জনগণ। আমরা ভারতের জনগণ মানে আমি হিন্দু হতে পারি, আমি মুসলমান হতে পারি, আমি সাঁওতাল হতে পারি, আমি কোরা হতে পারি, আমি ওরাং হতে পারি, আমি মুন্ডা হতে পারি, আমি বাউরি হতে পারি, আমি বাগদি হতে পারি, আমি তফসিলি জাতি হতে পারি, আমি সাঁওতাল হতে পারি, আদিবাসী হতে পারি, দলিত হতে পারি, আমি চাই হই, আমি বাঙালি হতে পারি, আমি বিহারি হতে পারি, আমি মারাঠি হতে পারি, আমি উড়িয়া হতে পারি, আমি তেলেগু ভাষায় কথা বলতে পারি। আমরা সবাই ভারতীয়, যে কেউ আমরা। আমাদের সবার জন্য এই সংবিধানটা, সবার জন্য এই দেশটা, সবার এই অধিকার। যা নরেন্দ্র মোদীর অধিকার, একই অধিকার আমাদের সুনীল বাস্কের। যা অমিত শাহের অধিকার, একই অধিকার আমাদের শর্মিলা কোরার। এইটা আমাদের দেশের সংবিধান, এইটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের গণতন্ত্র উপহার দিয়েছিলেন আমাদের আজাদির যারা লড়াকু সৈনিক ছিলেন, বাপুজি, মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে শুরু করে, যার নেতৃত্বে গোটা টিমটা কাজ করে সংবিধান রচনা করলো। একটা দলিত পরিবারের ছেলে বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, সেই আম্বেদকর এই সংবিধান তৈরি করলেন। আর আজকে সেই আম্বেদকরের বংশধরদেরকে দলিত, নিচু জাত, ছোট জাত বলে এরা অধিকার দিতে চাইছে না। বড় বড় কথা বিজেপি। কিছুদিন নাটকবাজি চললো, বলে কেউ করেছিল, আমরা একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছি।
রাষ্ট্রপতি পরিচয় না, তার পরিচয় হলো আদিবাসী, মানে আদিবাসীদের ভোট চাই বলে। আর তারপরে কি দেখলাম আমরা, আমাদের যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হচ্ছে, পার্লামেন্টের নতুন ভবন তৈরি হয়েছে, সেই পার্লামেন্টের ভবন উদ্বোধন হচ্ছে, তখন আমার দেশের প্রধানমন্ত্রী আছে, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বিজেপির ছোট বড় মাঝারি নেতা শুধু না, আরএসএস এর মোহন ভাগবত পর্যন্ত আছে, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নেমন্তন্ন করা হলো না, কারণ তার জাত হচ্ছে সে সাঁওতাল, সে আদিবাসী, তাই তাকে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনে ডাকা হলো না। এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। শুধু হিন্দু মুসলমান করা হচ্ছে। কত ভাগ করবে এরা দেশটাকে, কত ভাগ করবে দেশের মানুষগুলো? একটা দেশের সরকারের কাজ কি? কার বাড়িতে উনুন জ্বলেনি এইটা দেখা সরকারের কাজ, কার বাড়িতে হাঁড়িতে ভাত নেই এইটা দেখা সরকারের কাজ, কার বাড়িতে হাঁড়িতে ভাত নেই এইটা না দেখে কি দেখছে, কার কৌটোর ভেতরে কিসের মাংস আছে দেখছে। কি মনে আছে না ভুলে গেছে? টিফিন বাক্স খুলে মাংস বের করলো বিজেপির সব নেতারা, তাবড় তাবড় বের করে দেখা হলো ওতে হাতির মাংস আছে না ঘোড়ার মাংস আছে, আর সেইটা দেখে একটা জ্যান্ত মানুষের বুকের উপরে লাফিয়ে লাফিয়ে ওই মানুষটাকে খুন করা হলো। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমিনেশন জমা দিতে গিয়ে বারাণসীর ঘাটে বলছেন আমি হিন্দু মুসলমান করব না, যে লোকটার বুকের উপর লাফিয়ে লাফিয়ে খুন করা হয়েছিল তার নাম মোহাম্মদ এখলাক। মনে আছে? এই মোহাম্মদ এখলাকের আর একটা পরিচয় আছে, এই মোহাম্মদ এখলাকের আর একটা পরিচয় আছে। এই বিজেপির চারানা ছাপ নেতা নয় মোহাম্মদ এখলাক, নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো মিথ্যেবাদী দেশপ্রেমিক নয়। সব দেশপ্রেমের ঠিকে ওরা নিয়ে বসে নেই। এই মোহাম্মদ এখলাকের বেটা ভারতের বিমান বাহিনীতে চাকরি করে, এয়ারফোর্সে। পাকিস্তানের সেনার যদি কাশ্মীর সীমান্তে গুলি লাগে মোদী অমিত শাহের বুকে লাগবে না, গুলিটা এখলাকের বেটার বুকে লাগবে। এরা আমার দেশ মাতাকে রক্ষা করছে পাকিস্তানের সীমান্তে, আর তার বাপের জাত দেখা হচ্ছে, তার বাপের ধর্ম দেখা হচ্ছে, টিফিন বক্সে কি খাবার আছে দেখা হচ্ছে, দেখে একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে খুন করা হচ্ছে। হায়দ্রাবাদ ইউনিভার্সিটির রোহিত ভেমুলা শিডিউল কাস্ট তফসিলি জাতির ছেলে বলে তাকে খুন করে দেওয়া হলো। এই তো চলছে গোটা দেশে। গোটা দেশে সরকারটা একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে চলেছে এই 10 বছর। সেইখানে দাঁড়িয়ে আমরা বলেছি শুধু আমাদের পার্টি নয়, আমরা যে প্রার্থীকে সমর্থন করছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী, বামফ্রন্ট মনোনয়ন দিয়েছে, জাতীয় কংগ্রেস সমর্থন করছে, তার মানে কি? প্রায় 1 বছর আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, কমরেড সীতারাম ইয়েচুরি দিল্লিতে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলেছিলেন এইরকম একটা স্বৈরাচারী সরকার বিজেপি চালাচ্ছে যারা দিল্লিটাকে, এবারের লোকসভার নির্বাচন শুধু একটা ভোট না, গোটা দেশটাকে বাঁচাতে হবে, দেশের সংবিধানটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। জাত পাত ধর্ম নির্বিশেষে ঠাকুর রামকৃষ্ণর কথায় সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই সবার উপরে যে মানুষ, সেই দেশের মানুষকে রক্ষা করতে হবে জাত পাত ধর্ম নির্বিশেষে। তার জন্য আমরা ডাক দিলাম যে বিজেপির বিরুদ্ধে যত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, শুধু দল নয়, একক ব্যক্তি যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আছে, সবাই আসুন। দিল্লির এই বিজেপির সরকারটাকে আমরা দিল্লি থেকে হটাতে চাই। সেই লক্ষ্যে আমরা বললাম ইন্ডিয়া মঞ্চ তৈরি করা হলো। এই ইন্ডিয়া মঞ্চ লড়বে বিজেপিকে হটানোর জন্য। কি মনে পড়ছে? ওই মঞ্চে আবার সীতারাম ইয়েচুরির পাশে গিয়ে মমতা ব্যানার্জি বসেছিল না?
তখন বিজেপির নেতারা খুব বক্তৃতা করছিল না, বলে তোরা কি লড়বি তৃণমূলের বিরুদ্ধে? তো মমতা গিয়ে চুরির পাশে বসে আছে। কি বলেছিল না বলেনি? আর আমরা কি বলেছিলাম? আমরা শুধু এইখানেই থামিনি যে বিজেপিকে সরাতে চাই, তার জন্য ইন্ডিয়া মঞ্চ তৈরি করছি। তার সঙ্গে আমরা একটা কথা বলেছিলাম যে এই মঞ্চ ঠিক করবে না কোথায় জোট হবে নির্বাচনে আর কোথায় হবে না। নির্বাচনী জোট হবে কি হবে না রাজনৈতিক দলগুলো তাদের রাজ্যে রাজ্যে গিয়ে ঠিক করবে। আর আমরা সেদিনও যা বলেছিলাম আজকে আপনারা মিলিয়ে নিন, তাই করছি আমরা। আমাদের পার্টিটা ওরকম পার্টি নয়। মনে আছে 2011 সালের আগে এই রামেশ্বরপুরে থাকতো, এইখানে থাকতো, আমার মনে আছে, আমি এখানে বক্তৃতা করার সময় দেখেছি। এত বড় মমতা ব্যানার্জির ছবি, আর তাতে নিচে লেখা কি লেখা থাকতো? কি লেখা থাকতো মনে আছে কারো? সততার প্রতি। মানে সব সততার ঠিকে ও নিয়েছে। হ্যাঁ, সব সততা ঠিকে ও নিয়েছে। এই গরু হাটে গেছেন কোনোদিন? গরু কিনতে বা বেচতে? গরু কিনতে বা বেচতে গেছেন? গায়ের মানুষ আমাদের যেতেই হয়, আমরা সবাই জানি। গরু হাট চিনি আমরা। সে গরু হাটে দেখবেন দালাল কিছু ঘুরছে, আর ওই দালালটা দেখবেন যে গরুটা ল্যাংড়া গরু আছে, খোড়া গরু আছে, ওইটাকে যদি বিক্রি করতে পারে ওতে বেশি মাল আসবে। ওই জন্য দেখবেন ওর কাছে ডান্ডা আছে, ওই ডান্ডাটা দিয়ে ও সব গরুকে মারছে, অত লাফাচ্ছে না। আর এই গরুটা শুয়ে আছে, একে যখন খোঁচা দিচ্ছে তড়াং করে লাফিয়ে দৌড়াচ্ছে। বিষয়টা কি? ওই ডান্ডার নিচে একটা সূচ লাগানো আছে, ওই ডান্ডার নিচে একটা সূচ। অন্যগুলোকে যখন খোঁচাচ্ছে, যেদিকটায় সূচ আছে ওইটা দিয়ে খোঁচাচ্ছে না, ওই জন্য ওগুলো কম লাফাচ্ছে। আর ঘোড়াটাকে যখন খোঁচাচ্ছে, যেদিকে সূচ আছে ওই দিকটা দিয়ে খোঁচাচ্ছে, আর ঘোড়াটা তো ভালোর চেয়ে বেশি লাফাচ্ছে। আর আপনি ঢোকে গিয়ে ওই ল্যাংড়া গরুটাকে, খোড়া গরুটাকে কিনে নিয়ে চলে এলেন। অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় কাকে? যার মাল বিক্রি হচ্ছে না তাকে। যে সবচেয়ে বড় মিথ্যেবাদী পশ্চিম বাংলার, সে যখন সৎ সাজতে চায় তখন তার ছবি দিয়ে তার নিচে লিখতেই হয় সততার প্রতি। আর এমন হয়েছে হাল 13 বছরে, গোটা দেশের মানুষ জানে, দুনিয়ার মানুষ জানে, বাংলা শুধু জানে না, তৃণমূলের চোর নেতারাও জেনে গেছে। তৃণমূলের এই পাড়ায় যেসব বেলচে চামচা বেলচা এইসব আছে না, এরাও জেনে গেছে যে ওইটা এখন লিখলে পরে লোকে আর খাবে না, ওদেরও লজ্জা লাগছে, ওই জন্য সততার প্রতীকটা লেখা বন্ধ করেছে। কিন্তু আমরা বামপন্থীরা, লাল ঝান্ডাওয়ালারা, আমরা বলেছি আমাদের মুখে এক আর মনে এক, এটা জীবনেও ছিল না, আজও থাকবে না। কমরেড জ্যোতি বসুর পার্টি করি আমরা। কমরেড জ্যোতি বসু শিখিয়েছিলেন যা পারবে মানুষকে বলবে, যা পারবে না সেটাও মানুষকে বলবে, যেটা হবে বলবে, যেটা হবে না সেটাও বলবে। আমরা কি বলেছিলাম? যে রাজ্যে রাজ্যে জোট হবে, সেই রাজ্যের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে সঠিকভাবে। আমাদের পার্টি বলেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে যে বিজেপির বিরুদ্ধে শুধু না, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আছে তাদের সবাইকে আমরা একজোট করেছি এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে লোকসভার ভোটে। তার কারণ আমরা বলেছি বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তৃণমূলকে সঙ্গে নিয়ে সে লড়াই হয় না। বিজেপি আর তৃণমূলে তফাৎ করতে যাবেন না, যা বিজেপি তাই তৃণমূল। কমরেড জ্যোতি বসুর কথা, তৃণমূলের সবচাইতে বড় অপরাধ, তৃণমূল বিজেপিকে পশ্চিম বাংলার মাটি চিনিয়েছে। বিজেপি পশ্চিম বাংলাতে ঠাঁই পায়নি। আরএসএস যারা বিজেপিকে জন্ম দিয়েছে, সেই আরএসএস ও জানে পশ্চিম বাংলার মাটি। এই কদিন আগে 25শে বৈশাখ গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, যার কথায় ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। ধর্মের নামে যখন মোহ আচ্ছন্ন করে আমাদেরকে, যখন ধর্মের তাবিজ আমাদেরকে পরিয়ে দেওয়া হয়, তখন ধর্মের ঘোরে পড়ে, ধর্মের নেশায় বুঁদ হয়ে লোককেও মারে আর নিজেও মরে।
বাংলার মাটি কাজী নজরুলের মাটি, যার কথায় মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সেই বাংলার মাটিতে আরএসএস জানতো এখানে বিজেপি ফুল ফোটাতে পারবে না, পদ্ম ফোটাতে পারবে না, তাই তারা তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছিল। শুধু মনে করে নিন আপনারা, এই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করেছিল 2004 সালের লোকসভার নির্বাচনে। আর সেই নির্বাচনে তৃণমূল আর বিজেপি জোট, মনে আছে? শুধু প্রথম নয়, 2001 সালের বিধানসভার ভোটেও তৃণমূল আর বিজেপি জোট হয়েছিল। আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমার মাস্টার মশাই ছিলেন, আমার সরাসরি শিক্ষাগুরু। মাস্টার মশাই হিসেবে তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই, কিন্তু রাজনৈতিক মতাদর্শগত ভাবে তার বিরুদ্ধে লড়াই আছে আমার। আমাদের পান্ডুয়া শশীভূষণ শাহ হাই স্কুলের মাস্টার মশাই ছিলেন বিদুর প্রামাণিক বিজেপির নেতা। 2001 সালে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী বিদুর প্রামাণিক। কি মনে পড়েছে না পড়েনি আপনাদের? দেয়ালগুলো ঘষবেন, অনেক দেয়ালে লেখা পেয়ে যাবেন তৃণমূল আর বিজেপি জোট পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে। আপনি কি ভাবছেন? বিজেপির বিরুদ্ধে যে বলবে সেই জেলে যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জেলে ভরে দিয়েছে বিজেপির বিরুদ্ধে লড়ছে বলে। এখন তো সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে আছে, ভোট মিটে গেলে আবার জেলে চলে যেতে হবে। ঝাড়খণ্ডে জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে জাতীয় কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে বলে। বামফ্রন্টের মুখ্যমন্ত্রী কেরালার পিনারাই বিজয়েন, বামপন্থীরা লাল ঝান্ডাওয়ালারা বিজেপির বিরুদ্ধে লড়ছে বলে তার বিরুদ্ধে ইডি সিবিআই কে লাগিয়েছে। কিন্তু এটা বামপন্থী। 34 বছর বলেছিল না, 34 বছরে এত এমএলএ এমপি নেতা মন্ত্রী প্রধান উপপ্রধান, হায়দ্রাবাদ থেকে সুনীল, ওই আমাদের পিসির নাম ভুলে গেলাম তো, আমাদের মল্লিকা পিসি থেকে আমাদের শর্মিলাদি, বলুন না, সব বসে আছে শ্যামলীদিরা, কেউ পঞ্চায়েত, কে পঞ্চায়েত সমিতি, কে প্রধান, কে উপপ্রধান। 13 বছর তৃণমূল চললো, বলতে পারলো কেউ চারানা চুরি করেছে? বলতে পারলো? কেউ বলতে পারলো না। 34 বছর। আর পশ্চিম বাংলায় 13 বছরের তৃণমূল কংগ্রেস, তারা যে কেলেঙ্কারি করেছে দেখতে পাচ্ছেন। গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, কি না চুরি করতে করতে চাকরি চুরি, সব চুরি করে নিয়েছে। লোকে টিভির পর্দায় দেখতে পাচ্ছে, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। লালা অনুপম হাজরা কয়লা পাচার, অভিষেক ব্যানার্জিরও জেলে যাওয়ার কথা। সেই অনুপম হাজরা লালা পরশুদিন জামিন পেয়ে গেল। পিসি আর ভাইপো বাইরে ঘুরে বেড়াচ্ছে কোন জাদু কাঠিতে। কেন এদেরকে জেলে যেতে হচ্ছে না? কেন? এটা বুঝে নিন। সামনে দেখাচ্ছে এরা কুস্তি। বিজেপির কাছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাটাকে বন্ধক রেখেছে, বন্ধক রেখেছে। যদি বিজেপিকে না ঢোকায়, পিসি ভাইপো জেলের হাওয়া খাবে। তাই বুঝে নিন, যারা ভাবছেন বিজেপির মতো একটা স্বৈরাচারী সরকারকে সরাবে তৃণমূল, তারা বুঝে নিন এই চোরেদের দম নেই। একটা চোর লুটেরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারে না, আর একটা সাম্প্রদায়িক শক্তি একটা চোর লুটেরাকে হটাবে না, নিজেরা পারার জন্য রেখে দেবে। তাই এই কংগ্রেস আর লাল ঝান্ডার জোটই পারে এদেরকে উৎখাত করে দিতে। তাই আমাদের সঙ্গে এই লড়াই আসুন। তাই এই লড়াইয়ে আপনাদেরকে আমাদের সঙ্গে আসতে হবে। কেজরিওয়াল জেলে, হেমন্ত সোরেন জেলে, আর পিসি ভাইপো জেলে যাচ্ছে না, ছাড় দিয়ে রেখে দিয়েছে। বুঝতে কারো বাকি আছে? এই কদিন আগে প্রধানমন্ত্রী এসেছিল না, রাজ্যপালের কাছে রাত্রির বেলা থাকলো রাজভবনে। মুখ্যমন্ত্রী সেদিন কোথায় ছিল? রাত্রির বেলা টুক করে গিয়ে রাজভবনে ঢুকে পড়লো, টুক করে গিয়ে রাজভবনে ঢুকে পড়লো।
এতদিন বলছিল মমতা ইন্ডিয়া জোটে আছে, তারপরে কি বললো? আমরা প্রথমেই বলেছিলাম এ কতদিন থাকবে দেখুন না আগে। বললো আমি আর ইন্ডিয়া জোটে নেই। তুই থাকবি কোথ থেকে? গলা অবধি চুরি করে খেয়ে বসে আছো আর তুমি বিজেপির বিরুদ্ধে লড়বে, তাহলে জেলের হাওয়া খেতে হবে। তাই জেল থেকে বাঁচার জন্য বিজেপির কাছে হাঁটু গেড়ে দিয়েছে, হাঁটু গেড়ে দিয়েছে। আবার যখন দেখছে যে এবার বিজেপি হেরে যেতে পারে, তাহলে যদি এবার ইন্ডিয়া জোট চলে আসে, তাহলে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা নেতৃত্ব দিচ্ছে, এবার তো পিসি ভাইপোকে জেলে যেতে হবে। ওই জন্য আবার কাল থেকে কি বলতে শুরু করছে, বলছে না আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে আছি, পরশু বললো। আবার কালকে বলছে না ভেতর থেকে আছি। আসলে ও কোথায় আছে ও নিজেই জানে না। ও আসল পরিচয় হলো ও যে টিটি, যখন যেমন তখন তেমন। এটা বুঝে নিন, এ তৃণমূল বিজেপি কেউ কারোর সাথে লড়বে না। গোটা দেশের মানুষকে ঠকিয়েছে আজকে। কেন এই ধর্মের ভরণ করতে হচ্ছে? কেন ধর্ম জাতপাতের নামে? বিজেপি যা যা বলে ক্ষমতায় এসেছিল কি করেছে? কৃষকদের ভালো হয়েছে? কৃষকের আয় দ্বিগুণ হয়েছে? সার, বীজ, কীটনাশকের দাম কমেছে? সবের দাম বাড়ছে। সবের দাম বাড়তে বাড়তে চাল, ডাল, তেল, নুন, আটা, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, সব কিছুর দাম আগুন। আর মানুষের রোজগারের বেলায় বাড়ছে না, রোজগারের বেলায় বাড়ছে না। অথচ দিল্লির বিজেপির সরকার, পশ্চিমবাংলার তৃণমূলের কংগ্রেসের সরকার, বিজেপির এমপিরা দিল্লিতে আছে, তৃণমূলের এমপিরা দিল্লিতে আছে, পার্লামেন্টে এসব নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আজকে চুরি করতে করতে বলুন না, ঠিক বামফ্রন্টের আমলেও গোটা পশ্চিমবাংলা পান্ডুয়া থানা এলাকা থেকে ছেলেপুলেরা বোম্বে, গুজরাট গেছে। কেন গেছে? কেউ সোনার কাজে গেছে, কেউ হীরের কাজে গেছে। কেন? আরো বেশি পয়সা উপার্জন করব, আরো উন্নত জীবন যাপন করব, এর জন্য গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এখানে হচ্ছে কিনা বলবে না। সুনীল কোথায় গেল? সুনীন্দু আছে, বলবে। আমাদের জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েত, আমাদের পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত, আমাদের ইলছোবা দাসপুর পঞ্চায়েত, দল বেঁধে বেঁধে ক্ষেত মজুর মায়েরা আমাদের এখানে যখন চাষের কাজ শেষ হয়ে যাচ্ছে, দল বেঁধে বেঁধে কেরালা, তামিলনাড়ুতে যাচ্ছে ক্ষেত মজুরির কাজ করতে। এখান থেকে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে এখান থেকে। তাহলে বলুন, ক্ষেত মজুরির কাজ করতে যেতে হচ্ছে কেরালাতে। এতদিন কি জানতাম হিরে, সোনা এসবের কাজ করতে যাচ্ছে কেরালা, বোম্বে, গুজরাটে। আর এখন ক্ষেত মজুরির কাজ করতে যেতে হচ্ছে কেরালা, তামিলনাড়ুতে। গরিব মানুষের মাঠের কাজ কমছে। 100 দিনের কাজটা একটা বড় রোজগারের জায়গা ছিল। তৃণমূল এমন চুরি করে খেয়েছে যে মাছের বদলে পুকুর লুট হয়ে গেছে। আর বিজেপি তৃণমূলের চোরেদের জেলে ভরছে, দেখছেন? তৃণমূলের চোরেদের জেলে ভরছে না, ওরা গরিব মানুষের 100 দিনের কাজের টাকাটাকে বন্ধ করে দিয়েছে। ওদেরকে বলতে হবে না, ও লাউটার বেটারা ভোট চাইতে এসেছো, আর গরিব ক্ষেত মজুর গুলোর 100 দিনের কাজ 2 বছর ধরে বন্ধ, তাদের কাজের টাকা দিল্লি দেখছে না, তোমরা দেখতে পাচ্ছ না? কি হবে গরিব মানুষের আবাস যোজনার ঘর? আপনাদের কাছে ফোন আসছে নরেন্দ্র মোদীর? হ্যাঁ আসছে। হ্যাঁ, এত লক্ষ, এত কোটি কাঁচা ঘরকে পাকা ঘর করে দিয়েছি। পশ্চিমবাংলায় গরিব মানুষগুলোর কাঁচা ঘর, পাকা ঘর কবে হবে? শুধু তো ফটো উঠলো। হ্যাঁ, বললো এই তো 6 মাস আগে ফটো তুলে নিয়ে গেলি। বললো না বৌদি, 6 মাস আগে তো তুমি ডান দিকে পোজ দিয়েছিলে, এখন বলছে বাঁ দিকে দাঁড়িয়ে পোজ দিতে হবে, এখন বাঁ দিকে দাঁড়িয়ে ফটো তুলতে হবে। শুধু ফটো উঠছে 3-4 বছর ধরে, ঘর আর আসছে না। কি বলছে? তৃণমূল চুরি করেছে। কে না জানে? কে না জানে? আমি কবে থেকে চিল্লাচ্ছিলাম। ধনিয়াখালীর এক মস্তান নেত্রী আছে না তৃণমূলের, ও পাল্লা বিধানসভার ভিতরে বলেছিল, বিধানসভার ভিতরে বলেছিল ওই বেহায়াদের যে মুরদ আছে ধনিয়াখালীর যে মস্তান নেত্রী, মাঝে মাঝে এখানে কি আলু, পটল, বেগুন, মূলো, ওর সব নেতারা আছে, ওদিকে নাম আছে, তারা মাঝে মাঝে হাওয়া গরম করতে আসে আমাদের রামেশ্বরপুরে। হিম্মত আছে? বিধানসভার ভিতরে বলেছিলাম, বলুক ধনিয়াখালীর তৃণমূলের মস্তান নেত্রী
তার যে বঞ্চি, তার যে চাকরি হয়েছে, সেই চাকরি 2 নম্বরই করে হয়েছে। তার রেজাল্ট দেখা কি দেখা গেল? ওই যে হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করলো, ও তো ওই তৃণমূলের মস্তান নেত্রীর ভাই বঞ্চির নামও এসেছে। সব চোর লুটেরা এরা। গরিব মানুষের আবাস যোজনার ঘর 20,000 10,000 কাটমানিকে দোতলা বাড়ির মালিককে দিয়েছে, আর গরিব মানুষ বাদ। তাই বলছি আপনাদের যে ভোট হবে এই ইস্যুতে, ধর্মের জন্য আমাদের হিন্দু ধর্মের কি হবে পুরোহিতরা বুঝে নেবে, ধর্মগুরুরা বসে আছে। আমাদের আদিবাসী পাড়ায় মারাঙ্গুরু বাবার কি হবে, তাদের পুরোহিতরা বসে আছে, বুঝে নেবে। আমাদের তফসিলি জাতি পরিবারের যে পাড়াগুলো আছে, মা মনসার কি হবে বুঝে নেবে। মুসলমানদের ইসলাম ধর্মের কি হবে, মসজিদে ইমাম সাহেব থেকে শুরু করে মুয়াজ্জিন সাহেব থেকে আমাদের হাফেজ সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, মুফতি সাহেবরা বসে আছে, তারা বুঝে নেবে। তোমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ জয় শ্রীরাম করে ভোট লুট করতে এসেছো, ধর্মের জায়গায় থাক। আপনাদের বলতে হবে এদেরকে যে ভোটের ইস্যুর কথা বলো, জিনিসপত্রের দাম কমবে কি কমবে না, ওষুধের দাম কমবে কি কমবে না। ওষুধের দাম কমবে। তৃণমূলের চুরি সবাই দেখছি, আর একটা বড় চুরি করেছে বিজেপি, গোটা দেশটাকে বেঁচে দিচ্ছে না আম্বানি আদানির কাছে। এদের কাছে 9,000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ঘুষ খেয়েছে। তৃণমূল 1700 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ঘুষ খেয়েছে। এই বড় লোকেদের দালালি করতে গিয়ে এরা দেশের বেকারদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে। তাই আমরা বলছি, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে সার, বীজ, কীটনাশক, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, ইলেকট্রিক, বিদ্যুতের দাম, সবের দাম কমানোর জন্য ক্ষেত মজুরের মজুরি বাড়ানো, 100 দিনের কাজকে 200 দিন চালু করার জন্য, 100 দিনের কাজের মজুরি 700 টাকা করার জন্য। আসুন, কোন ঘুষ দিয়ে চাকরি নয়, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সঠিক নিয়োগের জন্য সবাই মিলে আগামী 20 মে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম, জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন করে আপনাদের সকলকে সালাম আদাব, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, মানুষের একতা জিন্দাবাদ।